আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা যে যেখানে আছেন সহি সালামতে আছেন, ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো শুরুটা আসলে ফল দিয়েই শুরু করলাম, কারণ আনারস কুটাটা অনেক ঝামেলা মনে হয়। তো পলি ব্যাগটাকে খুলে যদি এভাবে আমরা ছিলে নেই, তাহলে আমাদের নিচে যে ময়লা হয় সেটা আর হয় না। আপনি দেখতে পাচ্ছেন এই যে টান দিলে ময়লা আর নিচে নেই। তো কিভাবে আমি সহজভাবে কাটি আনারস সেটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ হয়তো কোনো আপুর একটু হেল্প হতে পারে আর কি, কষ্টটা কম হবে সে কারণে। তো আমি মাঝখানটাকে বাদ রেখে আর চারিদিকে কেটে নিয়েছি। এই যে মাঝখানটা হচ্ছে যে বুদার অংশটা সেটা আর কি, তো সেটাকে আমি আলাদা করে করে নিচ্ছি। খুবই ইজি পদ্ধতি। তো ভিটামিন সি খাওয়া এখন সবার জন্যই অনেক ভালো। ফল ফ্রুট একটু বেশি বেশি খাওয়া, পানি বেশি খাওয়া, গরম পানি, কুসুম গরম পানি। তো সেই কারণে আসলে বেশি বেশি ফল ফ্রুট খাওয়া উচিত সবারই। তো বাকি অর্ধেকটাকেও আমি সেম প্রসেসে কেটে নিচ্ছি। তো আমার কাটা শেষ। আপনাদের ভাই এখনও নাস্তা করে নাই, ওনাকে জাস্ট একটু পাউরুটি ডিম দিব। তো ছেলেরা এখনও উঠে নাই, সকালবেলা আর কি। তো আমি নাস্তা করে নিয়েছি, আমার একটু খিদা লেগেছে, জাস্ট হালকা আমিও একটু নাস্তা করে নিয়েছিলাম। তো একটু ঘি দিয়ে ডিম ভেজে নিচ্ছি আর পাউরুটি চেকে নেব। তো আসলে শরীরটা বেশি একটা এখনও মানে দুর্বলতা কাটে নাই, এই কারণে রুটি বানানো আর সম্ভব হয়নি। জাস্ট হালকা নাস্তা, চা আর হচ্ছে পাউরুটি, ডিম, ফল আর গতকালকে যে কেক বানিয়েছি সেটা আছে, একটু খাবে, এইটুকুই আজকের নাস্তা। তো যখন যেটাই খাই আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতেই হয়। এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। তো আপনাদের ভাই হেল্প করে দিচ্ছে। আমি পানিটা একটু কম ধরতেছি, তো উনি ধোয়া পাতলাগুলো করে দিচ্ছে। আমাকে রাইস ধুয়ে দিয়েছে, আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু পানি ছাড়াই চালটা গরম হতে দিয়েছি। তো এখন আমি কেতলিতে পানি গরম করে তারপরে রাইসে দিব আর কি। সে কারণে আমি 2 পট চাউল নিয়েছি আর 1 লিটার পানি গরম করতেছি। আজকে রান্না করব গরুর মাংস। তো গরুর মাংসটা আমি একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করব। আশা করি আপনাদের হয়তো একটু ভালো লাগবে। আর এই গরুর মাংস রান্নাটা অনেক মজা হয়, খেতে ভালো লাগে। তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি। তো পানিটাও ফুটে উঠেছে, আমি এখন রাইসে দিয়ে দিব। রাইসটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, তো পরিমাণ মতো আমি পানিগুলো দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আপনাদের ভাই দোয়া পাটলাগুলো করতেছে। আমি রাইসে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা দিলে রাইসগুলো একটু ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে, এই কারণে। তো আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি, যে যেন নোংরা না হয়, একবারে ডাস্টবিনে ছিলে নিচ্ছি।
ভাতটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, হ্যাঁ, যেন নিচে লেগে না যায়। তো বুয়া যেহেতু এখন আমাদের নেই, মানে সবারই তো এখন নিজেদেরকেই কাজ করতে হয় এই কারণে যেভাবে সহজ করে কাজ করা যায়। তো এখন আমি শেয়ার করছি, আমি আসলে অসুস্থ হওয়ার আগ দিয়েই এই টে দুইটা বানিয়েছিলাম। তো মিস্ত্রি এসে দিয়ে গিয়েছিল, জাস্ট আমি আর দেখারও সুযোগ হয়নি, শোয়াই ছিলাম, আমার রুমে বন্দি ছিলাম। তো আর দুইটা চপার বানিয়েছি, এই যে একটা ছোট একটা একটু বড়, মানে চারকোনা আকৃতির, আর একটা আমি গোল করেছি। তো গোলটা বেশি ছোট করে ফেলেছে জাস্ট, তারপরে আমার অনেক ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। আর এটা একটু একটা বড় একটা ছোট বানিয়েছি। তো এগুলো আমি কালার করব, এগুলো প্রিন্ট করব, মানে সামনের ব্লগগুলিতে দেখাবো ইনশাল্লাহ। আর সোফারগুলিও আমার অনেক পছন্দ হয়েছে, আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভাতে একটু মনে হয়েছে যে পানি লাগবে, চাউলগুলো অনেক পুরনো, বাড়ির চাউল আর কি। কারণ প্লাস্টিকের চাউল যখন শুনেছি চায়না থেকে আসে, তো তখন নিয়ে আমি আমার ভাগ্নিকে দিয়ে বাড়ি থেকে আসলে চাউল বানিয়ে এনেছি, সেই চাউলই আসলে এখনও চলতেছে। তো নতুন চপারে আজকে প্রথম উদ্বোধন করতেছি, অনেক ভালো লাগলো। আমার চপারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 4টা জিনিস আমি বানিয়েছি, 1000 টাকা নিয়েছে আর কি। আর খুব মজবুত করে বানিয়েছে মিস্ত্রি। আপনারা এরকম আপনাদের ধারে কাছে যদি মিস্ত্রি থাকে এরকম করতে পারেন, মানে যদি এরকম আপনাদের পছন্দ হয় আর কি। এখন আমি গরুর মাংসের জন্য প্রস্তুতি নিচ্ছি। চপারে পেঁয়াজগুলো কেটে নিয়ে, মানে কুচি করে নিয়েছি। আর এখন মাংসটা আপনাদের ভাই ধুয়ে দিয়েছে খুব সুন্দর করে। এখন জাস্ট চুলাটা ধরিয়ে মাংসগুলো বসিয়ে দিচ্ছি। তো তেলের আসলে বোতলের নিচে হয়তো কোনো সময় প্লাস্টিক পড়েছে, তো সেটা উঠিয়ে নিয়েছি। আর এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি আর কি, এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর চপারে করা পেঁয়াজগুলো, আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, সেটা কুচি করা ছিল, সেগুলো হতে দিয়ে আমি বাড়ি থেকে আনা এই ডাঁটাগুলো, মানে বাড়ি থেকে আমার বাসুর আসলে কলাসহ অনেক কিছু পাঠিয়েছেন। তো অনেক বড় বড় ডাঁটা বাড়িতে হয় এগুলো, তো সেগুলো দিয়ে আজকে এই গরুর মাংস রান্না করব। এখানে 2টো রসুন নিয়েছি, আর ডাঁটা নিয়েছি, টমেটো 3টা, আলু 2টা, আর মাংস, এগুলো দিয়ে আজকের রান্না। তো খুবই মজা হয় আসলে, যদিও গরুর মাংস দিয়ে এত সব হয়তো অনেকে বলবেন অনেক বেশি সবজি, তো যাই হোক আপনারা রান্না করলে বুঝবেন অনেক মজা। তো আমি রসুনটা একটু কম দিয়েছি, আদাটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি আস্ত রসুন দিব 2টা। আর রসুনগুলো খেতে খুবই মজা, আর এই সময় একটু রসুন বেশি বেশি খাওয়াই ভালো। পরিমাণ মতো লবণ, হলুদ আমরা যার যার রুচি অনুযায়ী দিব আর কি। আমি এখন মাংসের মশলা, যে মিক্স মশলা পাওয়া যায় সেগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতোই, জাস্ট আসলে দিয়ে দিয়েছি জিরা, ধনিয়ার পাউডার। একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মোত্তাকি নাস্তা করেনি, ও এখন নাস্তা করে নিচ্ছে। ওরা আসলে এখন সকালবেলা ওদের টাইম টেবিলও নষ্ট হয়ে গেছে, উঠতে একটু লেট করে উঠে, কি করবে আসলে। তো ভাতটা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ঝরঝরা হয়েছে। তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব।
মাংসটা আসলে একটু বেশি, প্রেশার কুকারটা একটু ছোট। তো আমি একটু এগুলো কষানো হয়ে আসলে তারপর অন্যান্য যে সবজিগুলো রেডি করে রেখেছি সেগুলো দিব। তো মোটামুটি এই যে নিচের দিকে মাংসগুলো নেমে গেছে আর পানিগুলো উপরে উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি যেহেতু সবজিগুলো অনেক কিছু দিব সে কারণে লবণটা চেক করে নিচ্ছি। তো লবণটা দিয়ে আমি এখন একটু দিয়ে দিব, যেহেতু আমি প্রথমে মরিচ দিইনি। এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর গরম মশলাটা দিয়ে দিয়েছি। আর যেগুলো আমি কুটে রেখেছিলাম সেগুলো দিয়ে একদম ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আসলে। তো প্রেশার কুকারটা ছোটো এই কারণে বড়টাতে দিইনি ইচ্ছা করে। তো একটু নরম হলে আমি বড় পাতিলে নামিয়ে মানে ঢেলে নিব আর কি। এখন জাস্ট এখানে শীষ উঠলেই আমি বন্ধ করে দিব। তো আজান দেওয়ার পরে আমি জোহরের নামাজটা পড়ে নিয়েছি। এর ভিতরে আমি এখন দেখাচ্ছি একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের এখন সবাই এরকম একটা বড় পেটিকোটের মতো আর কি স্কার্ট পরে নামাজ পড়াটা অনেক দরকার। কারণ মানে নামাজের সময় যেন পুরো সতর ঢাকা থাকে পায়ের তালু পর্যন্ত। এখন বিভিন্ন ওয়াজে অনেক মানে ইয়েরা ওলামা আকরামেরা বলেন, তো আর কোরআন হাদিসেও আছে। হাদিসে আমিও পেয়েছি আসলে, এই কারণে আমি পা ঢেকে যেন পড়েন সেজন্য আসলে দেখিয়েছি। অনেকে বলবেন নামাজ দেখেছি এটা গুনাহ, নামাজ আমার পড়া হয়ে গিয়েছে। আসলে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি এরকম একটা জিনিস পরে যেন পায়ের তালু ঢাকা থাকে নামাজ পড়বেন, অথবা মোজা পরেও করা যায়। তো যাই হোক, মুত্তাসির ওর কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে আর বড় দুজন ভাতের খাবে এই জন্য ভাতের আইটেম রেডি করতেছে। তো একজন সালাদ রেডি করতেছে আর একজন কী যেন করতেছে, ও পানি ঢুকাচ্ছে, টেবিলে প্লেট নেবে, এগুলো আর কি। তো আসলে এখন যেহেতু সবাই বাসায় ভাগ করে কাজ করলে আমাদের নারীদের আর কি, মহিলাদের কাজটা অনেক কম হয়, কষ্ট কম হয়। কারণ বাসায় সবাই থাকলে কিন্তু অনেক বেশি কষ্ট, মানে রান্না বান্না অনেক বেশি করতে হয়, সবার খাবার দাবার সারাক্ষণই আসলে লাগে। তো সব কিছু এলোমেলোও করে অনেক বেশি বাসায় যখন থাকে সবাই। তো সবাই ভাগ করে কাজ করলে আমাদেরই কষ্ট কম হয়। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এই যে আমি বড় একটা পাতিলে ঢেলে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে টেবিলে নিয়ে যাচ্ছি আর এদিক দিয়ে টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। মানে এই ক্লিন করি এই আবার আসলে অপরিষ্কার করে ফেলে সবাই, এটা খায় সেটা খায়, টেবিলে সব রাখে। তো আজকে জাস্ট গরুর মাংস আর ভাত, বেশি কিছু করিনি। কারণ কিছু করতে গেলে অনেক আমারই কষ্ট হবে। আসলে আমি এখনও ভালোভাবে সুস্থ হতে পারিনি আর কি, এখনও দুর্বলতা কাটেনি, এই কারণেই। তো যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আসলে অনেক গরম, রসুনটা আমরা দুজনে ভাগ করে নিচ্ছি। তো রসুনটা খেতে খুবই ভালো লাগে, টমেটোটাও গলে যায়, ভাতের সাথে খেতে ভালোই লাগে। তো যাই হোক, ভাত খাওয়া শেষ, একটু জাল লাগতেছে, কেক খেয়ে নিয়েছি। মানে ভাতের পরে মিষ্টি খাওয়া সুন্নত, সেটাও পালন করলাম। তো একটা ইয়ে এনেছে, তরমুজ এনেছে আপনাদের ভাই, সেটা একটু কাটবে। তো আসলে এখন তরমুজ অত বেশি মিষ্টি না, তারপরে খাওয়ার জন্য আসলে এখন দরকার সবারই। তো ওনাকে আমি হেল্প করতেছি আসলে। এমনি টুকরা করলে অনেক ঝামেলা হয়ে যায়, টুকরাগুলো নিচে আবার পড়ে থাকে, রস পড়ে। এই কারণে এভাবে কাটলে খুব সহজ আর বেশি একটা মানে নিচে নোংরা হয় না আর কি।
তো এই বাটি থেকে এখন উঠিয়ে উঠিয়ে খেতে পারবে। এটা একটা সুন্দর একটা বাটি হয়ে গিয়েছে। তো একটু মিষ্টি কম, সেই জন্য আপনাদের ভাই একটু চিনি দিয়ে দিচ্ছে, চিনি দিয়ে মেখে নিচ্ছে আর কি। মুনতাসির লেটেই ভাত খাচ্ছে, ও খাচ্ছে, আমরা এদিক দিয়ে তরমুজ খাচ্ছি। তো এখন বিকেলবেলা আসরের নামাজের পরে আমি একটু গাছে পানি দিব। তো এই জন্য বারান্দায় যাচ্ছি। আমার গাছগুলোর অবস্থা একদমই শোচনীয়। তো আসলে এই কয়দিন আসলে বেরও হয় নাই, গাছে পানিও দেওয়া হয় নাই, আর যে প্রচণ্ড রোদ, এর ভিতরে গাছগুলো সব শুকিয়ে একদম মরা মরা অবস্থায়। তো ধীরে ধীরে আস্তে আস্তে আমি গাছ আরও কিছু লাগাবো। আমার গাছ মানে বারান্দার গাছের অবস্থা এখন আর ভালো নেই। তো খুব মন খারাপ লাগতেছিল আসলে। তো এখন একটু বিকেলের নাস্তা বানাচ্ছি, আমাদের নোয়াখালীর পান্তুয়া পিঠা। তো এগুলো আসলে পান্তুয়া পিঠাটা আমার আপা অনেক সুন্দর পারে, অনেক ভালো পারে, আমি বেশি একটা করি না। তো আজকে বাচ্চাদেরকে ভাবলাম যে একটু করে দিই। ওরা বললো যে পাটিসাপটা খাবে। তো খিরসা দিয়ে যে পাটিসাপটা সেটা না, নর্মালি পাটিসাপটা করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি প্রথমে ডিমটা ভেজে নিয়ে, হ্যাঁ, লম্বা করে চিকন করে তারপরে একটা পাটিসাপটার মতো করে এটার ভিতরে বারবার উল্টিয়ে আমি এভাবে করে নিচ্ছি। তারপরে এখন জাস্ট এইভাবে রুটির মতো করে চিকন করে পাটিসাপটা করে নিচ্ছি। জাস্ট বিকেলের হালকা নাস্তা আসলে। তো এখানে আমি দুধ দিয়ে, চিনি, দুধ, ডিম, ময়দা দিয়ে গোলাটা করে নিয়েছিলাম। তো এই যে ডিমটা মাঝখানে থাকে, দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর হয়। তো আমার বেশি একটা সুন্দর হয় নাই, তারপরে ওরা খাবে। তো যাই হোক, ওরাও খেয়ে দিয়ে এখন পড়তে বসেছে দুজনেই। বড়টা আসলে ওদের ক্লাস চলতেছে লাইভে, মানে অনলাইনে। তো অনেকগুলো ওদের পড়ালেখা দেয়, সেগুলো আবার করতে হয়, করে আবার সাবমিট করতে হয়, অনলাইনেই সব পড়াশোনা হচ্ছে। আর মোত্তাকিও, ওর যেহেতু ক্লাস 10, ওরও পড়া, হ্যাঁ, পড়ে সবসময় আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।